পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা ও অন্তরাল রহস্য জেনে ফেলায় কাল হয়েছিল সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের। অভিযোগ রয়েছে, সেই সত্য ধামাচাপা দিতেই 2016 সালে রাজধানী মিরপুরের রূপনগরে জঙ্গি নাটক সাজিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে বিগত আওয়ামী লীগ সরকার। 3রা সেপ্টেম্বর 2016 প্রতিটি টেলিভিশনের স্ক্রিন আর পত্রিকার পাতায় ব্রেকিং নিউজ। ঢাকার রূপনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুর্ধর্ষ জঙ্গি কমান্ডার মুরাদ। তৎকালীন হাসিনার পুলিশ প্রশাসন দাবি করে জাহিদুল ইসলাম নানা সময়ে বিভিন্ন নাম ব্যবহার করে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং নিজেকে বাঁচাতে প্রশাসনের ওপর হামলা করেছিলেন। সে কখনো জাহাঙ্গীর, কখনো মুরাদ, কখনো ওমর। আমাদেরকে নিশ্চিত হতে হবে আসলে তার প্রকৃত নাম। তার কাছে পিস্তল ছিল, তার কাছে চাপাতি ছিল এবং গ্রেনেডও ছিল। গ্রেনেডও নিক্ষেপ করেছে, গুলিও করেছে, চাপাতিতে দিয়েছে। অভিযোগ রয়েছে, সে সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পালিত প্রথম আলো ও ডেইলি স্টার সহ একাধিক গণমাধ্যম সেদিন পুলিশের দেয়া স্ক্রিপ্ট বিন্দুমাত্র যাচাই করেনি। একতরফা মিডিয়া ট্রায়ালে একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার গায়ে সেঁটে দেয়া হয়েছিল উগ্রবাদের তকমা। অথচ 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বেরিয়ে আসে এক লোমহর্ষক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ইতিহাস। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামে জন্ম নেয়া জাহিদুল ইসলাম 2000 সালে 43তম BMA লং কোর্সে 3য় স্থান অর্জন করে সেনাবাহিনীতে কমিশন পান। মেধার স্বাক্ষরে যেতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গোল্ড মেডেল। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, পাকিস্তানে মিড ক্যারিয়ার কোর্স এবং কানাডায় উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেট ও বগুড়া সেনানিবাসে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু সেনাবাহিনীতে অযোগ্যদের অনৈতিক পদোন্নতি, চাটুকারিতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সোচ্চার থাকায় রোষানলে পড়েন এই সৎ অফিসার। বাধ্য হয়ে 2015 সালে স্বেচ্ছায় অবসর নিয়ে পরিবারসহ ঢাকার উত্তরায় ভাড়া বাসায় ওঠেন তিনি। 2009 সালের 25 ফেব্রুয়ারি অভিযোগ রয়েছে, ভারতের নির্দেশে শেখ হাসিনা পিলখানায় হত্যাকাণ্ড চালান। সেদিন সেখানে কর্মরত তার কোর্সমেট শহীদ ক্যাপ্টেন মোহাম্মদ মাজহারুল হায়দার বগুড়া ক্যান্টনমেন্টে থাকা জাহিদকে ফোনে জানিয়েছিলেন বিডিআরের পোশাকে কিছু অচেনা হিন্দি ভাষী ব্যক্তি অফিসারদের হত্যা করছে। পিলখানা বিদ্রোহে ভারতের সম্পৃক্ততা ও ভেতরের বিশ্বাসঘাতকদের স্পর্শকাতর তথ্য জেনে যাওয়ায় শেখ হাসিনা সরকারের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে ছিলেন তিনি। নজরদারি এড়াতে উত্তরা থেকে রূপনগরে বাসা বদলে সপরিবারে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন জাহিদ, কিন্তু সেই সুযোগ দেয়নি স্বৈরাচার হাসিনার খুনি বাহিনী। 2016 সালের 2রা সেপ্টেম্বর রাত 11টার দিকে মিরপুর রূপনগরের বাসা থেকে জাহিদকে হাত বেঁধে নিচে এনে সরাসরি গুলি করে হত্যা করে রূপনগর থানা পুলিশ ও সিটিটিসি। তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মামলার এজাহারে পুলিশের ওপর চাকু ও পিস্তল নিয়ে হামলার নাটক সাজিয়ে 29 রাউন্ড গুলির কথা বলা হয়। অথচ প্রত্যক্ষদর্শী ও ফরেনসিক প্রমাণ বলছে, মৃত্যুর আগে মধ্যযুগীয় বর্বরতায় তার 2 হাত কাঁধ থেকে মুচড়ে ভেঙে চামড়ার সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়েছিল। প্রচণ্ড টর্চার ও শ্বাসরোধের পর নির্দয়ভাবে চোখ উঠিয়ে ফেলা হয় তার। সমালোচনা রয়েছে, এটি কোনো ক্রস ফায়ার ছিল না, ছিল পিলখানার সাক্ষীকে স্তব্ধ করার ঠান্ডা মাথার খুন। ঘটনার সাথে আপনারা কাগজ কলম যেটাই পাইছেন, একেবারে সাথে বাস্তব ঘটনার একটু গরমিল আছে, অসঙ্গতি আছে। বর্বরতা এখানেই থামেনি। জাহিদকে হত্যার 1 ঘন্টা আগে রাত 10টার দিকে তার স্ত্রী জেবুন নাহার শিলা এবং 5 বছর ও 1 বছরের 2 অবুঝ শিশুকে চোখ বেঁধে তুলে নেওয়া হয় ডিবির অন্ধকার আয়না ঘরে। জাহিদকে জঙ্গি বলে আদালতে জবানবন্দি দিতে জেবুন নাহারের ওপর চলে অমানুষিক নির্যাতন। অস্বীকৃতি জানালে দেয়া হয় তার স্বামীকে হত্যার মতো পরিণতির হুমকি। ওরা তো বিভিন্ন জনের ছবি দেখি আমি চিনি কিনা, আমি যেটা জানি সেটা ওরা বিশ্বাস করছিল না। আমি জঙ্গিদের বিভিন্ন জায়গায়
জায়গায় মানে ওনারা যে করে দিচ্ছে, ফায়ার করে দিচ্ছে সবাইকে মেরে, ওরকম পরিণতি চান নাকি? ওরকম হুমকি ধমকি অনেক কিছুই ছিল। 7 দিন পর 5 বছরের বড় মেয়ে জুনাইরা বিনতে জাহিদকে নানার বাড়ি পাঠানোর কথা বলে নিয়ে যায় তৎকালীন ডিবি পুলিশ। অথচ 10 সেপ্টেম্বর আজিমপুরে সাজানো অভিযান চালিয়ে অবুঝ শিশু জুনাইরাকেও জঙ্গি হিসেবে উদ্ধারের নাটক প্রচার করা হয়। বাবা মার সাথে সবার সাথেই ছিলাম, পরে আম্মুর সাথে আজিমপুর যে ওখান থেকে গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছে। ওখানে নিয়ে আমাকে বসায় ছবি তোলা হয়েছিল। এরপরে আরেকটা মাইক্রোতে করে ওই ভিকটিম সেন্টার নামে কয়েকটা একজন আন্টি আর একজন আঙ্কেল নিয়ে গিয়েছিল। এরপরে ওখানে আমি এলাম, পরে আমার নানা নানুরা এসে আমাকে নিয়ে গিয়েছে। ছোট মেয়েকে নিয়ে দীর্ঘ 4 মাস 7 দিন আয়না ঘরে গুম থাকার পর 2016 সালের 24 ডিসেম্বর আশকোনার একটি বাসা থেকে জেবুন নাহারকে উদ্ধারের নতুন গল্প ফাঁদে পুলিশ। ডিবি কার্যালয়ে 16 দিনের টর্চার শেষে জাহিদের বিরুদ্ধে একটি এবং তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মিথ্যা জঙ্গি মামলা দিয়ে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। আর বিনা বিচারে 4 বছর বন্দী থাকার পর 2020 সালে জামিন পান জেবুন নাহার। কিন্তু স্বামী তার বিচার চাইতে পারেন। স্বৈরাচারের মনে এমন ভীতি থাকায় 2022 সালের 31 আগস্ট শেখ হাসিনার নির্দেশে জামিন বাতিল করে ফের জেবুন নাহারকে অন্ধকার কারাগারে পাঠানো হয়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সে বছরেরই 31 আগস্ট অবশেষে জেল থেকে মুক্ত হন জেবুন নাহার শিলা। দীর্ঘ 8 বছর পর সমাজের বুকে জঙ্গি পরিবার হিসেবে লাঞ্ছিত হওয়ার পর এখন স্বামীর হত্যার বিচার ও উচ্চ পর্যায়ের স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি। নালিশ জানাতে আসছি, চিফ প্রসিকিউটর বরাবর একটি আবেদন দিয়েছি। আমার ডাইনে দেখতে পাচ্ছেন ভিকটিম পরিবার এই 2টি শিশু বাচ্চা নিয়ে 4 মাস 7 দিন অবস্থায় ছিল। কারণ হলো এই যে আবেদনকারী জেবুন্নেসা ইসলাম, তার হাজব্যান্ড মেজর জাহিদ অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার ছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের মরদেহ দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকলেও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। 2.5 বছর পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়, যা আজ পর্যন্ত খুঁজে পায়নি তার পরিবার। 303 হলো আঞ্জুমানের সিরিয়াল আর কি আমাদের রেকর্ডের যে আঞ্জুমান গুলি দাফন হয় ওই দাফনের সিরিয়ালটা, কিন্তু কবরের সিরিয়ালটা নেই। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেবুন নাহারের পৃথক অভিযোগের ভিত্তিতে অবশেষে শুরু হয়েছে আইনি লড়াই। বৃহস্পতিবার এ মামলার প্রধান আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হককে গ্রেফতার দেখিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিচারিক প্যানেল। এছাড়া আসামির তালিকায় রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিবি প্রধান মনিরুল ইসলাম, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, ডিসি মাসুদ আহমেদ, ডিসি ডিবি কৃষ্ণপদ রায় ও রূপনগর থানার ওসি শাহিদ আলম সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা। এই অবস্থায় হাসিনা সরকারের এমন জঘন্য ঘটনা সামনে আসার পর প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ নিয়ে প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে উল্লেখ করেন, মেজর জাহিদকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছিল। এটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। রাষ্ট্রের একজন প্রতিভাবান সেনা কর্মকর্তাকে উগ্রবাদী সাজিয়ে হত্যার মিথ্যা বয়ান তৈরি করেছিল প্রথম আলো। এ ঘটনায় প্রথম আলো ও পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক সব সংস্থার কাছে এই গণমাধ্যমের ভণ্ডামি ও দ্বৈত ভূমিকা তুলে ধরা হবে। একই সঙ্গে জাহিদুল ইসলামের পরিবারের প্রতি সার্বভৌমত্ব বিরোধী ভূমিকার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে দ্রুত মামলা করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে হেফাজত নেতা মুফতি হারুন ইজহার প্রশ্ন তুলেছেন, এখন প্রথম আলোর কি বিচার হবে? তার অভিযোগ, তৎকালীন পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম যদি সরাসরি খুনি হন, তবে প্রথম আলো ছিল সেই হত্যাকাণ্ডের বৈধতা উৎপাদনকারী। কেবল মেজর জাহিদই নন, তার মতো অনেকের হত্যার কারিগর প্রথম আলো চক্র বলেও দাবি করেন তিনি। একইভাবে এ বিষয়ে নিজের ফেসবুকে একটি লম্বা পোস্ট দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার পোস্টে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার অভিযোগ তুলেছেন এই সাংবাদিক। তার দাবি, বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবিতে ভূষিত অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামকে অতীতে কোনো প্রমাণ ছাড়াই জঙ্গি হিসেবে উপস্থাপন করেছিল প্রথম আলো ও ডেইলি স্টার। তিনি আরও অভিযোগ করেন, জাহিদুল ইসলাম নিহত হওয়ার পর সেই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার মতো বর্ণনা প্রচারেও ভূমিকা রেখেছে পত্রিকা দুটি। পোস্টে সায়ের আরও বলেন, অতীতে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে সমালোচনামূলক অবস্থান নেয়া এই দুই পত্রিকার সম্পাদককে বর্তমানে তারেক রহমানের প্রেস মিটে দেখা যাচ্ছে, যা তিনি আইরনি হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বেসামরিক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের জন্য দ্য ডেইলি স্টারের সমালোচনা করেন তিনি। তার মতে, প্রতিবেদনে নতুন কোনো তথ্য উন্মোচিত হয়নি, বরং দীর্ঘদিনের বিতর্কে সস্তা প্রলেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সবশেষে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ন্যারেটিভ তৈরির অভিযোগ এনে সায়ের বলেন, এখন সময় এসেছে সংশ্লিষ্ট সম্পাদকদের জবাবদিহিতার আওতায় আনার এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন ও রাজনৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার পেছনের কারণ জনগণের সামনে তুলে ধরার। এদিকে দেশে হাসিনা ও তার পুলিশদের এমন অমানবিক কর্মকাণ্ড যখন আলোচনায়, তখন হাসিনার পালিত সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান ও মেজর জাহিদ হত্যার সাথে সরাসরি জড়িত থাকা পুলিশ কর্মকর্তা পলাতক মনিরুল ইসলামের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম হয়েছে। বিডিআর বিদ্রোহের পটভূমি এবং মেজর জাহিদের উগ্রবাদে জড়ানোর দাবি প্রমাণ করতে তিনি দৈনিক প্রথম আলোর একটি পুরনো প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেছেন। এর ফলে জনমনে প্রশ্ন উঠেছে, অতীতে জঙ্গি বিরোধী অভিযানের নামে সাজানো নাটকের বৈধতা দিতে প্রথম আলো ও ডেইলি স্টারকে মূল হাতিয়ার করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এভাবেই হাসিনা সরকারের একের পর এক গুম, খুন, হত্যা ও জঙ্গি নাটক সাজিয়ে তার বৈধতা দিত প্রথম আলো ও ডেইলি স্টার। স্বৈরাচারের দোসর ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নির্দোষ মানুষকে জঙ্গি বানানোর এই কারিগরদের বিচার কবে হবে, সেই প্রশ্নই এখন পুরো জাতির। বাংলা এডিশন, ঢাকা।